স্বাগতম সবাইকে ভৌতিকের ৩৩তম এপিসোডে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আশা করি আপনাদের সময়টুকু ভালো কাটতেছে। তো আমি চলে আসলাম আজকে নতুন একটা এপিসোড নিয়ে এবং নতুন কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনারা আজকেও আমাদের কাহিনীগুলো এনজয় করবেন এবং আমাদের ফিডব্যাক দিয়ে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন কাইন্ডলি একটু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক বাটনে হিট করবেন আমাদের, এবং সেই সাথে যদি সম্ভব হয় আপনাদের সোশ্যাল পেজে বা মিডিয়াতে আমাদের এপিসোডগুলো শেয়ার করবেন। তো এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। আশা করি আপনারা সবসময় এই সহযোগিতাটুকু আমাদের করবেন। তো আমি চলে যাব আজকের যে কাহিনী, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিব এবং বিরতির পরে 5 সেকেন্ড পরে আমি সরাসরি আজকের কাহিনী নিয়ে ফিরতেছি। সে পর্যন্ত আমার সাথেই থাকুন। ফিরে এলাম আমি সরাসরি আজকের যে কাহিনী সেটা নিয়েই। তো আজকে আমি আপনাদের সাথে 2টা কাহিনী শেয়ার করব এবং 2টা কাহিনী অনেক বছর আগের এবং বলা যায় ওই যে যুদ্ধের সময় সেই সময়কালের ঘটনা আর কি। তো বলা যায় 50 বছর আগের কাহিনী 2টা কাহিনী। আশা করি আপনারা পছন্দ করবেন। তো আমি প্রথম কাহিনীতে চলে যাই। তো যেই জায়গাটার কাহিনী সেই জায়গাটার নাম ছিল কদমপুর। তো সেই কদমপুরে সেই সময়কালে আসলে কলেরার একটা সময় ছিল এবং সেই গ্রামে কলেরা নেমে আসে। তো আপনারা জানেন সেই সময়কালে কলেরা বা বসন্ত এগুলো হলে খুব মারাত্মক বা ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি হতো। পুরা গ্রাম দেখা যেত মানে কলেরার কারণে বা বসন্তের কারণে পুরা গ্রাম উজাড় হয়ে যেত। মানে বাড়ির পর বাড়ি মানুষজন মারা গিয়ে পুরো গ্রামটায় শ্মশান হয়ে যেত। তো এরকমই একটা কাহিনী সেই কদমপুর গ্রামে সেই সময় যখন কলেরা হয়। তো সেই সময়কালে একজন ডাক্তার ছিল সেই গ্রামে। সেই ডাক্তারের সাথে মূলত এই কাহিনীটি ঘটে এবং এইভাবেই কাহিনীটি সামহাও কেউ একজন কালেক্ট করে এবং তিনি আমাকে আমাদের ফেসবুক পেজে লিখে পাঠিয়েছেন আর কি। যাই হোক, সেইখানে যে ডাক্তার ছিলেন কর্তব্যরত ডাক্তার, তিনি সে গ্রামের খুব নামকরা একজন ডাক্তার ছিলেন এবং গ্রামের বাড়ি বাড়ি উনি সবসময় রুগী গিয়ে দেখতেন এবং ওনার ভালোই একটা সুনাম ছিল। তো সেই সময়কালে একটা ডাক্তার থাকলেও সেই ডাক্তারের অনেক ভ্যালিউ ছিল এবং গ্রামের সব মানুষই মোটামুটি একটা ডাক্তারের উপরেই নির্ভরশীল ছিল। তো এরকম নির্ভরশীল সেই ডাক্তারের উপরেও কদমপুর গ্রামের মানুষজন ছিল এবং তারা সবসময় তাকে ডাকতো। তো যখন কলেরা মহামারীটা চলতেছিল আসলে ডাক্তার তিনি চেষ্টা করতেছিলেন অনেক রুগীকে বাঁচানোর জন্য, আসলে কোনোভাবেই তিনি পারতেছিলেন না। কারণ সে যে মহামারী সেটার তো সেই সময় আর কোনো টিকা বা কোনো ওষুধ ছিল না। তো ডাক্তাররা ওনাদের সাধ্যমতো চেষ্টা করতো কিন্তু আসলে কোনো ফলাফল হতো না। দেখা যেত দিন শেষে সবাই মারা যাচ্ছে এবং পুরো গ্রামটাই উজাড় হয়ে যাচ্ছে। তো এভাবেই একদিন সেই ডাক্তার সে খুব দুঃখ ভারাক্রান্ত মনে বাসায় চলে আসে সন্ধ্যার বেলা। দিনের বেলা অনেক রুগী দেখেছিল এবং অনেক রুগী তার হাতে মারা যায়। তো সেগুলো চিন্তা করতে করতে উনি বাসার মধ্যে বসেছিলেন এবং বাইরে সেই সময়ে বৃষ্টি হচ্ছিল, শ্রাবণ মাস। তো যার কারণে ঝুম বৃষ্টি হচ্ছিল, খুব বাতাস হচ্ছিল। তো এরই মধ্যে হঠাৎ উনি যখন ওনার একটু ক্লান্তি চলে আসে, উনি শুয়ে গেছেন আর কি, ঘুমাবেন এরকম একটা সময়। এমন সময় তিনি খেয়াল করেন ওনার বাসার যে দরজা সেটার মধ্যে নক করতেছে। তো খরা নাড়ার শব্দে উনি উঠে বসেন। ওনার হালকা একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গিয়েছিলেন, ওনার একটু তন্দ্রা লেগে গেছিল আর কি। তো উনি উঠে বসে প্রথমে করেন কি, ওনার বাসার মধ্যে যে কেরোসিনের যে কুপিটা ছিল সেই পিদিম্বা সেই কুপিটা জ্বালান। তো জ্বালানোর পর তিনি ডাক দেন, বাইরে কে? তো প্রথমবার ডাক দেয়, কোনো সাড়া আসে না। তারপর তিনি আবার ডাকে, তো এবারও কোনো সাড়া আসে না। এবং এর পরের বার ডাকতে যাবেন এই মুহূর্তে বাইরে থেকে একজন লোকের কণ্ঠস্বর ভেসে আসে এবং সে বলে যে দাদা আমি পার্বণ বলতেছি। তো পার্বণ হচ্ছে সেই কদমপুর গ্রামের একজন বাসিন্দা আর কি। তার স্ত্রী সেদিনই মারা গিয়েছিল। তো ডাক্তার চিন্তা করতে থাকে যে পার্বণের স্ত্রী তো সকালবেলা মারা গিয়েছে বা সেদিনই মারা গিয়েছে, তাহলে আবার নতুন করে কেন আসলো বা নতুন করে কি কারো অসুখ হলো কিনা। তো এটা চিন্তা করতে থাকে ডাক্তার। আসলে সারাদিনের ব্যাপারগুলো নিয়ে খুব মন খারাপ, কারণ ওই এলাকাটার মধ্যে একজনই ডাক্তার এবং তিনি চেষ্টা করতেছিলেন সকল রুগীকে হেল্প করার বা বাঁচানোর, কিন্তু আসলে দুঃখজনকভাবে তিনি কারো প্রাণ রক্ষা করতে পারেন না, সবাই ওনার হাতেই মারা যাচ্ছেন। তো এই কারণে ওনার খুব লজ্জা বা গিল্টি ফিলিং হচ্ছিল, যদিও বা এখানে ওনার কোনো হাত ছিল না। তারপরে উনি চেষ্টা করতেছিলেন এবং উনি চেষ্টা করতেছিলেন বিনা পয়সায় কারো কাছ থেকে কোনো টাকা না নিয়েই গ্রামবাসীকে সাহায্য করার। তো যাই হোক, একটা সময় তিনি
বাইরের যে দরজাটা ছিল সেটা খুলে দেন, এবং খুলে দিতেই সেই যে পার্বণ সে হাউমাউ করে বাসার ভিতর ঢুকে পড়ে, এবং ঢুকে পড়ে বলে ডাক্তারবাবু গো বাঁচান, এরকম করে খাটতে থাকে। তো ডাক্তার বলে কি হয়েছে পার্বণ, বলো কি সমস্যা, কার কি হলো? তো পার্বণ বলে ডাক্তারবাবু এইবার আমার ছেলেটার হয়েছে, এবং আমার ছেলেটাও বাঁচবে না, আপনি যে কোনোভাবে আমার ছেলেটাকে বাঁচান। তো এগুলা বলে সে কাঁদতে থাকে, এবং পার্বণ এইটাও বলে যে আমার স্ত্রী তো আজকে মারা গেল, আমি আমার ছেলেটার মুখের দিকে তাকাই বাঁচার আশা করতেছে, কারণ আমার ছেলেটাও যদি মারা যায় তাহলে আমার তো আর বেঁচে থাকার কোনো অবলম্বন থাকবে না, আমার তো এই শোকে পাগল হয়ে যেতে হবে। তো ডাক্তার পার্বণকে শান্ত করার চেষ্টা করে, বলে আচ্ছা ঠিক আছে তুমি কান্নাকাটি করিও না, আমি দেখতে যাব। এই বলে ওই যে ডাক্তারি যে ব্যাগটা ছিল এটা ওর হাতে দেয়, এবং পার্বণ তখন সঙ্গে সঙ্গে বলে আচ্ছা ডাক্তারবাবু তাহলে আপনি আসেন, আমার ছেলেটা বাসার মধ্যে একা, ঘরের মধ্যে একা ফেলে আসছি, তো আপনি পিছন পিছন আসেন। তো এই বলার পর ডাক্তার বলে আচ্ছা ঠিক আছে তুমি আগাতে থাকো, আমি তোমার পিছন পিছন আসতেছি। তো ডাক্তার বের হয়, এবং বের হয়ে ডাক্তারে সে সময় আসলে ওই যে রুগী বাড়িতে যেত, তার একটা ছোটোখাটো একটা ঘোড়া ছিল। তো সেই সময়কালে তো আর অত গাড়ি ঘোড়া বা অত কিছুর ব্যবস্থা ছিল না, মানুষ ঘোড়া বা গাদা এগুলাই ব্যবহার করতো। তো ডাক্তারের একটা ছোটোখাটো ঘোড়া ছিল, ওই ঘোড়াটা নিয়েই সে বের হয়, এবং ছাতা মাথায় দিয়ে সে আস্তে আস্তে আগাতে থাকে। তো মোটামুটি একটা পিদিম হাতে নিয়ে সে আগাচ্ছিল আর কি। বাইরে কিন্তু তখন বৃষ্টিটা থেমে তাও একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, খুব বেশি আর যে বৃষ্টির যে দাপট ছিল সেটা কিন্তু তখন সেই সময়ে আর ছিল না, কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছিল এবং গুড়ি বৃষ্টি হচ্ছিল। যাই হোক, এভাবে গ্রাম্য মেঠো পথ ধরেই ডাক্তার আগাতে থাকে, বাবলা গাছ, খেজুর গাছ বা চারপাশে বিস্তৃত প্রান্তর এরকম একটা জায়গা দিয়ে গোড়া নিয়ে চলতে থাকে। তো কিছুটা পথ যাওয়ার পর ডাক্তার একটা সময় চিন্তা করে যে পার্বণ আসলে গেল কোথায়, কারণ পার্বণ সে আমার একটু আগেই বের হয়েছে বা রওনা দিয়েছে, কিন্তু সে তো পায়ে হেঁটে যাচ্ছে, তাহলে সে এত তাড়াতাড়ি মানে এত দূর চলে গেল কিভাবে? আমি তো ঘোড়া দিয়ে যাচ্ছি, কিন্তু তাকে তো ধরে ফেলবার কথা, কিন্তু এখনো ধরতে পারতেছি না কেন? যাই হোক, তো ওই যে পার্বণদের বাড়ি সেখানে যেতে হলে মানে সেখানে যাওয়ার আগে ছোট একটা খাল পড়তো আর কি। তো সেখানে আসে ডাক্তার, এবং সেখানে এসে ডাক্তার আস্তে করে একটা গাছের সাথে গোড়াটাকে বেঁধে রাখে। তো ছোট্ট একটা বাঁশের সাঁকো ছিল, সাঁকো বলতে ওই যে ছোট কয়েকটা বাঁশ দিয়ে আড়াআড়ি করে সাঁকোগুলা যেগুলো গ্রাম অঞ্চলে ব্যবহার করা হয় আর কি, ওইরকম একটা সাঁকো ছিল। সেই সাঁকোটা দিয়ে আস্তে আস্তে ডাক্তার সাহেব মানে সাঁকোটা পার হয়। তো সে হাঁটতে থাকে, ডাক্তার যখন হাঁটতে হাঁটতে আরও কিছু দূর সামনে এগিয়ে যায়, এবং ঠিক মানে ওই যে পার্বণের যে বাড়িটা সেটা ডাক্তার আগে থেকেই চিনত, এবং সেটার কিছু দূর কাছাকাছি যেতেই ওখানে একটা শ্মশানের মতো ছিল আর কি, ওই এলাকার লোকজন সেখানে দাহ করত। সেখানে যেতে না যেতে একটা মহিলা কণ্ঠে উনি একটা ডাক শুনতে পান, এবং ডাকটা মানে কেউ ফুফিয়ে বা ডুক করে কেঁদে উঠলে যেরকম হয় ওরকম একটা ডাক, এবং কান্না করে বলতেছে ডাক্তারবাবু গো আমার ছেলেটা বাঁচবে তো, এরকম একটা মানে আর্ত করুণ একটা কান্না। তো এই ডাকটা শুনে মানে ডাক্তারের মুহূর্তের মধ্যে গায়ের সব লোম খাড়া হয়ে যায়, মানে ওনার মনে হচ্ছিল ঠান্ডা একটা স্রোত ওনার শির দ্বারা বেয়ে নেমে যাচ্ছে, কারণ এই কণ্ঠটা তিনি চিনতে পারেন, কারণ এই কণ্ঠটা তিনি আগেও শুনেছেন, এবং এই কণ্ঠটা আর কারো না, সেটা হচ্ছে পার্বণের যে স্ত্রী ছিল যে সকালবেলা মারা গিয়েছে সেটাই। এবং তিনি চিন্তা করেন তাকে আজকে সকালে তিনি চেষ্টা করেছিলেন বাঁচানোর তার সকল ডাক্তারি বিদ্যা প্রয়োগ করে, কিন্তু ওনার চোখের সামনে আসলে সেই পার্বণের স্ত্রী মারা যায় আর কি, এবং ওনার চোখের সামনেই গ্রামের লোকেরা মারা যাওয়ার পরে ওনাকে দাহ করে। তো এরকম একটা ডাক শোনার পর মানে ডাক্তার যে নিজেকে ধরে রাখবেন বা নিজের যে সাহস সবগুলাই ওনার মুহূর্তের মধ্যে উবে যায়, কিন্তু সামহাও সেই সময়ই মানে ওই যে পার্বণ ছিল সে চলে আসে। তো পার্বণ যখন সামনে চলে আসে ডাক্তার সাহস ফিরে পায়, এবং তার মধ্যে যে ভয়টা ছিল সেটা কেটে যায়। দেখে মানে পার্বণ একটা হ্যারিকেন নিয়ে চলে আসছে, এবং সে এসে বলে ডাক্তারবাবু তাড়াতাড়ি আসেন, আমার ছেলেটা কেমন জানি করতেছে। এরকম বলার পর ডাক্তার বলে আচ্ছা ঠিক আছে চলো। তো ওই যে জায়গাটা সেখান থেকে তখনও পার্বণের বাড়ি একটু দূর ছিল, মানে কয়েকটা বিল আর কি, মাঝখান দিয়ে ধানি জমি বা কিছু ক্ষেত ছিল, ওইগুলা পার হলে মানে পার্বণের বাড়ি ছিল আর কি। তো ডাক্তার দেখে সেই যে পার্বণ সে হ্যারিকেনটা নিয়ে ডাক্তারের আগে আগে হাঁটতেছে, এবং কেমন জানি খুব দ্রুত গতিতে হাঁটতেছে। তো ডাক্তার খুব জোরে পা চালায় তাকে ধরার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই মানে পার্বণের সাথে আসলে পেরে উঠতেছিল না। তো একটা সময় দেখে সেই যে পার্বণ বা যে তাকে হ্যারিকেন নিয়ে আগাতে এসেছিল আর কি,
সে মানে খুব জোরে মনে হচ্ছিল হাওয়ায় ভেসে চলে যাচ্ছে, এরকম একটা দ্রুত গতিতে সে একসময় চলে যায়। তো একসময় সে দেখে সে যে হ্যারিকেনের আলোটা সেটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। তো ডাক্তার করে কি মানে উনিও খুব দ্রুত দৌড়াতে থাকেন এক সময়, এবং সে আলোটাকে অনুসরণ করতে করতে একসময় সে পার্বণের যে বাড়ি সেটার সামনে আসে দাঁড়ান। তো এসে তিনি দেখেন আসলে সেখানে কোনো আলোর ছিটে পোটা নেই, মানে পুরো উঠানটাই অন্ধকার, ঘরটাও খুব অন্ধকার দেখাচ্ছে, এবং মানে আশেপাশে কোনো মানুষজনের কোনো চিহ্নই নেই। তো এইবার ডাক্তারের মানে ভয়টা আবার কাজ করে, এবং উনি খুব ভয়ে ভয়ে মানে ডাকতে থাকেন, কই পার্বণ কই, এরভাবে ডাকতে থাকে। তো এভাবে অনেকবার ডাকার পরেও তিনি কোনো সারা শব্দ পান না বা কোনো রিপ্লাই পান না। তো এইবার তিনি খুব জোরে মানে ওনার সবটুকু শক্তি দিয়ে ঝেড়ে একটা ডাক দেন, এবং এইবার ওনার ডাক শুনে ওই যে পার্বণের বাড়ির আশেপাশে যে লোকজন ছিল, পাড়া প্রতিবেশী আর কি, তো ওরা চলে আসে এবং ওরা এসে বলে, ডাক্তারবাবু নাকি এত রাতে কী করেন? তো ডাক্তার বলে, আমি তো আসলাম পার্বণের সাথে, এখন পার্বণের ছেলে নাকি খুব অসুখ করছে, তো ও তো গিয়ে আমাকে নিয়ে আসলো, এখন এসে তো আমি মানে পার্বণকে আর দেখতে পাচ্ছি না। তো পথের মধ্যে মানে পথিমধ্যে যে ঘটনাগুলো ঘটছে বা তিনি যে কাহিনীগুলা ফেস করেছেন সেগুলো কিন্তু উনি তাদেরকে আর বলেননি, জাস্ট এতটুকুই বলেছেন যে পার্বণ ওনাকে নিয়ে আসছে। তো এই কথা শোনার পর ওখানে উপস্থিত যারা ছিল তারা আসলে খুব অবাক হয়ে যায়। তো অবাক হয়ে আসলে সবাই বলে, পার্বণ সে কিভাবে আপনাকে ডেকে আনে ডাক্তারবাবু? সে তো আজকেই মানে সন্ধ্যার দিকে সে মানে হঠাৎ করে তার অসুখটা লাগে, সে কলেরা লাগে, এবং সে ঘন্টা কয়েকের মধ্যে মানে হুট করে মারা যায়। তাই এমন আসলে সময় ছিল না যে আপনাকে ডেকে আনবো, সেই অবস্থাটাও ছিল না, বা আমরা ডাকতেই পারি না, এর মধ্যেই মরে যাই। তো মারা যাওয়ার পরে ওর মৃতর দেহটা বা ওর লাশটা আমরা সেই যে তার স্ত্রীকে যেখানে দাহ করা হয়েছিল সেখানে আসলে তারা ডেকে আসে, এবং এই ছিল কাহিনী। তবে তারা বলে যে তার যে পাড়া প্রতিবেশীর আর কি, তারা বলে তবে ওই যে পার্বণের যে ছেলে তার ব্যাপারে আমরা জানি না তার এখন কি অবস্থা। তো সবাই করে কি, তারা পরিমরি করে ঘরের মধ্যে ঢুকে দেখার জন্য, এবং ঘরের ভিতর ঢুকে দেখে ওই যে পার্বণের যে ছেলে মানে সে খুব খারাপ অবস্থা, মানে খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্যে আছে, সেও খুব কলেরার কারণে পুরো বিছানা সব কিছু নষ্ট করে ফেলেছে এবং মানে খাতরাচ্ছে। তো ডাক্তার চেষ্টা করে মানে কিছু চিকিৎসা করার জন্য আসলে মানে ওকে স্যালাইন দেয় আর কি, সেই সময়কালে যে যতটুকু সম্ভব ছিল, কিন্তু আসলে ওনার চেষ্টা সেইবারও ব্যর্থ হয়, কারণ উনি চেষ্টা করতে থাকলো, ঘন্টা কয়েকের মধ্যেই সেই যে পার্বণের ছেলে সেই ছেলেটাও মানে মারা যায়। তো এরপর ওই ডাক্তার আর সেই রাতে কিন্তু ব্যাক করতে পারে না, ভয়ে সে সেখানেই বসে থাকে, এবং সকালবেলা যখন হয় তখন তিনি সেখান থেকে ব্যাক করেন। তো এরপরে আর ডাক্তারের সাথে তেমন কিছু হয় না, কিন্তু ওই যে মহামারীটা চলাকালীন এই যে এরকম একটা কাহিনী বা অভিজ্ঞতা ডাক্তার জীবনে ফেস করেছিলেন, সেটা আসলে মনে রাখার মতো বা কি বলে ভোলার মতো না। তো পরবর্তীতে সেই ডাক্তার যখন গ্রাম উজাড় হয়ে যাচ্ছিল এরকম কলেরার কারণে, সে সেখান থেকে চলে আসে এবং অন্য একটা জায়গায় মুভ হয়ে যায় আর কি। তো এই ছিল আমাদের আজকের প্রথম কাহিনী। আশা করি আপনারা সবাই খুব এনজয় করেছেন এই কাহিনীটি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য গ্রাম বাংলার কাহিনীগুলো নিয়ে আসার। আসলে আধুনিক যে কাহিনীগুলো, আধুনিক বলবো না, যে ইদানিং যে কাহিনীগুলো আমরা শুনি সবসময় ব্ল্যাক ম্যাজিক বা জিন সাধনা বা জিন নিয়ে, জিন তাড়ানো, জিন ছাড়ানো, এই সমস্ত কাহিনীগুলো আমরা অনেক শুনেছি এবং অনেক কমন। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে সেই সময়কালের, সেই আদি সময়কালের গ্রাম বাংলার যে কাহিনীগুলা, ভৌতিক কাহিনীগুলা, সেগুলো আসলে খুব আমার কাছে রোমাঞ্চকর মনে হয় এবং খুব এক্সট্রা অর্ডিনারি মনে হয়। তো আমি চেষ্টা করি সবসময় পুরনো কাহিনীগুলো আপনাদের কাছে নিয়ে আসার জন্য, কারণ এই কাহিনীগুলা বা এই ধরনের কাহিনীগুলা আমরা কিন্তু সেই সময়কালে শুনতাম যখন ছোট ছিলাম আর কি। তখন ছোটোবেলায় ওই যে আমার দাদিরা এবং আমার নানুরা ওরা করতো কি, উঠোনের মধ্যে ওই যে গ্রামে পাটি বিছিয়ে দিত উঠোনের মধ্যে, এবং রাতের বেলা চাঁদনি রাতে ওই উঠোনের মধ্যে বসে এই ধরনের গল্পগুলা শোনাতো আমাদের। তো সেই স্মৃতিগুলো আসলে মনে পড়ে। আপনারা হয়তো আজকালকার যুগে, এই ফেসবুকের যুগে বা এই সোশ্যাল মিডিয়ার যুগে এগুলো আপনারা কল্পনা করতে পারবেন না, কিন্তু সেই সময়গুলো আসলে অনেক ভালো ছিল এবং অনেক মজার ছিল। তো আমি চেষ্টা করি সেই পুরনো কাহিনীগুলো, সেই ক্লাসিক হররগুলো আবার আপনাদের কাছে নিয়ে আসার জন্য নতুনভাবে, এই নতুন মডার্ন যুগে আর কি। তো আশা করি আপনারা এনজয় করতেছেন আমাদের, এবং জানাবেন আপনাদের কেমন লাগতেছে। আমি চলে যাব আমাদের পরবর্তী আর একটা ছোট্ট করে কাহিনী আছে সেটিতে, এবং তার আগে ছোট্ট আরেকটা বিরতি নিয়ে নিব 5 সেকেন্ডের, এবং আমাদের সেকেন্ড
অভিজ্ঞতা নিয়ে আপনাদের কাছে ফিরতেছি। সে পর্যন্ত সাথে থাকুন। ফিরে এলাম আমি আবারও আপনাদের কাছে আরও একটি অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করার জন্য। তো এইবারের যে কাহিনী বা অভিজ্ঞতা সেটি আমার সাথে শেয়ার করেছেন বা আমাদের সেন্ড করেছেন রবিউল নামে একজন। তো রবিউল লিখেছেন এই কাহিনীটি তিনি শুনেন তার বয়োজ্যেষ্ঠ বা তাদের দাদার কাছ থেকে, এবং তাদের এলাকার একটি কাহিনী আর কি, এবং যুদ্ধের সময় ঘটে যাওয়া একটা ঘটনা বলা যায়। তো আমি চেষ্টা করব ওই যে রবিউল যেভাবে লিখেছে সেভাবে সারমর্মটা আপনাদের কাছে তুলে ধরার জন্য আর কি। তো যাই হোক, 1971-এর দিকের একটা ঘটনা, তখন দেশে তো যুদ্ধ চলতেছিল আপনারা জানেন। তো যার সাথে এই কাহিনীটি ঘটে সে মানে তিনিও একজন যোদ্ধা ছিলেন আর কি, মুক্তিযোদ্ধা। তো ওনারা যখন অপারেশনে যান সেই সময়কালে, যুদ্ধের সময়, ওনার এক ফ্রেন্ড মানে সহযোদ্ধা বলা যায়, তিনি ওই যে পাকিস্তানি সৈন্যদের কাছে গুলি খেয়ে মারা যান। তো ওই লোকের নাম ছিল মফিজ। তো মফিজ মারা যাওয়ার পর আসলে সেই সময়কালে তো মানে যুদ্ধের সময় তারা কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গিয়েছেন যুদ্ধ করতে সেটা তো ঠিকঠিকানা ছিল না, যার কারণে মানে সঙ্গে সঙ্গে খবরটা ওই যে মফিজের বাড়িতে যে জানাবে সেই সময়টা ছিল না। যাই হোক, যুদ্ধ এর পরবর্তী সময়ে মানে কিছুদিন পরে, মাসখানেক পরেই যখন যুদ্ধ থেমে যায়, তখন সেই লোক যার সাথে এই কাহিনীটি ঘটে আর কি, তো তিনি চিন্তা করেন তিনি মফিজের বাড়িতে যাবেন এবং মফিজের বাড়িতে গিয়ে তিনি ওনার মৃত্যুর খবরটা দিবেন। কারণ যুদ্ধের সময় অনেক মানুষ যুদ্ধে গিয়েছিল এবং তাদের স্বজনরা আসলে অপেক্ষা করতেছিল তাদের স্বজনদের কাহিনী বা আপডেট জানার জন্য, তারা কীরকম আছে, কোথায় আছে সেটা জানার জন্য। কারণ যুদ্ধ চলাকালীন সময়ে আসলে কারো তো জানার কোনো উপায় ছিল না তাদের স্বজনরা, বিশেষ করে যারা যুদ্ধ করতে গিয়েছিল, তারা কি বেঁচে আছে নাকি তারা মারা গিয়েছে বা তাদের অবস্থানটা কি। যাই হোক, ওই যে মফিজ মারা যায়, তার মারা যাওয়ার পর তার কিছু মানে জিনিসপত্র যেগুলো ছিল তাদের ক্যাম্পে, সেখান থেকে কিছু চিঠি উদ্ধার করেন। তো সেই চিঠির ঠিকানা ধরে মানে ওই যিনি যার সাথে ঘটনাটি ঘটে তিনি একসময় মফিজের বাড়ির দিকে রওনা দেন। তো মফিজের বাড়িতে গিয়ে মানে তিনি যখন পৌঁছান, ওই জায়গাটা আসলে ওনার এলাকা বা গ্রাম থেকে আরও 2-3 গ্রাম পরে আর কি। তো ওই জায়গাটাতে যখন তিনি পৌঁছান তখন বিকাল হয়ে যাবে এরকম একটা সময়, মানে দুপুর পরে গিয়েছে বা বিকাল হবে এরকম একটা সময়। তো তিনি আস্তে আস্তে যান, চারপাশটা তিনি দেখেন আসলে খুব খারাপ অবস্থা, কারণ যুদ্ধ পরবর্তী অবস্থা, আপনারা তো জানেন দেশটা কত বিধ্বস্ত ছিল। যাই হোক, আস্তে আস্তে তিনি একসময় মানে সন্ধ্যার একটু আগে আগে সেখানে গিয়ে পৌঁছান এবং দেখেন ছোট্ট একটা কুঁড়ে ঘরের মতো, ছনের যে ঘরগুলা থাকে গ্রামের সেরকম একটা ছোট্ট ঘর। এবং তিনি দেখেন বাইরে থেকে মানে বাড়ির ভিতরে বা বাড়ির দরজার দিকে একটা ছোট্ট কুপি জ্বলতেছে। তো তিনি সেখানে গিয়ে একটা ডাক দিলেন, কেউ আছেন বাড়ির মধ্যে? তো এরভাবে ডাক দেওয়ার পর ওই বাড়ির ভিতর থেকে ওই যে মফিজের যে স্ত্রী এবং তার একটা মেয়ে ছিল, তারা আসলে বাড়ির থেকে বের হন এবং বের হয়ে মানে জিজ্ঞেস করেন আপনি কে। তো তখন এই খবরটা মানে যার সাথে কাহিনীটি ঘটে তিনি বলেন যে তিনি মফিজের সহযোদ্ধা ছিলেন এবং মফিজ যে মারা গেছে সে খবরটা তিনি তাদেরকে দেন। তো খবরটা শুনে আসলে মোটামুটি কেউ যদি কারো ফ্যামিলি পার্সন মারা যায় বা আত্মীয় মারা যায়, সঙ্গে সঙ্গে তো আসলে একটা কান্নাকাটির ব্যাপার স্যাপার হয় বা একটা দুঃখ নেমে আসে বা একটা কষ্ট নেমে আসে। তো তিনি দেখেন তার যে মেয়ে বা তার যে স্ত্রী, তাদের মধ্যে এই খবরটা শুনে মানে তাদের মধ্যে কোনো চেঞ্জ আসলো না বা তাদের মধ্যে কোনো ভাবান্তর হলো না। তো তিনি আসলে 7-5 কিছুই মিলাতে পারেন না, চিন্তা করতে থাকেন সমস্যাটা কি, যে মানে এরকম একটা দুঃসংবাদ শোনার পরেও তারা কোনো রিয়্যাক্ট করতেছে না বা তাদের মধ্যে কোনো ভাবান্তর হলো না। যাই হোক, ওই স্ত্রী এবং ওনার ওই যে মফিজের যে মেয়ে, তারা বলে আপনি একটু অপেক্ষা করেন, উনি তো আইসা পড়বেনই। তো আসলে ওই লোক বুঝতে পারে না কার আসার কথা বলতেছে বা কে আসবেন। তিনি চিন্তা করেন হয়তো কোনো আত্মীয় স্বজন আসবে বা বাসার অন্য কোনো গার্জিয়ান আসবে আর কি। তো তিনি সেখানে বসে থাকেন এবং রাতের যে খাবার সেটা একসময় ওনাকে এনে দেয়। তো উনি রাতের খাওয়া দাওয়া শেষ করে উঠোনের মধ্যে বসে, সেই বাড়ির উঠানে বসে ওই যে হুকো ছিল যে থামুককে তো আর কি, সেটা বসে বসে কাঁদছিলেন এবং চিন্তা করতেছিলেন সারাদিনের কাহিনীটি, যে মানে এই যে মফিজের স্ত্রী বা তার মেয়ে কোনো রকম কান্নাকাটি করলো না, কোনো ধরনের রিয়াকশান দিল না, আসলে এই কাহিনীটার মানে কি। যাই হোক, এমন সময় তিনি একটা কণ্ঠস্বর শুনতে পান, মানে একটু পরে দূর থেকে মানে কেউ একজন ডাকতেছে, ডেকে মানে ওনার নাম ধরেই ডাকতেছে এবং নাম ধরেই মানে বলতেছে ভাই কেমন আছেন।
তো এরকম একটা শব্দ শোনার পর বা কণ্ঠস্বর শোনার পর ওই যে লোক তিনি আসলে বুঝে গিয়েছিলেন এটা কার কণ্ঠ, এবং ওনার যে এটা একটা পরিচিত কণ্ঠ সেটা আসলে ওনার বুঝতে আর দেরি হয় না। তো তিনি বুঝতে পারেন এটা আর কারো কণ্ঠ না, এটা মফিজের কণ্ঠ। এবং মফিজ যে সামনের দিকে এগিয়ে আসতেছে অন্ধকার থেকে, ওর যে অবয়বটা সেটা আসলে আস্তে আস্তে মানে ক্লিয়ার হচ্ছে, তিনি স্পষ্ট দেখতে পান। তো তিনি আর অপেক্ষা মানে করবেন সেখানে বা সেখানে যে বসে থাকবেন সেই সাহসটা আসলে ওনার মধ্যে আর থাকে না, কারণ তিনি তো জানেন মফিজ সে যুদ্ধের সময় মারা গিয়েছে, তাহলে মফিজ কিভাবে এখানে আসে। তো তিনি আর সেখানে মানে দেরি না করে তিনি স্প্রিংয়ের মতো লাফ দিয়ে উঠে যান এবং উঠে বসেন। তো মানে জের একটা দৌড় দেন সেই উঠান থেকে। তো দৌড়াতে দৌড়াতে এক সময় সেই লোক সে আসলে কোন দিক দিয়ে যাচ্ছিল, কারণ অপরিচিত জায়গা ছিল আর কি, তো উনি বুঝতেছিলেন না উনি কোন দিক দিয়ে যাচ্ছিলেন। তবে ওনার যতটুকু মনে আছে উনি কোলা প্রান্তরের মতো মানে ধান ক্ষেতের মাঝখান দিয়ে দৌড়াচ্ছিলেন। তো দৌড়াতে দৌড়াতে উনি পেছন থেকে কিন্তু সেই ডাক, সেই যে মফিজের কণ্ঠে ডাক, সেটা বারবার শুনতে পাচ্ছিলেন। এবং মফিজ তাকে বারবার ডেকে বলতেছিল, ভাইজান কই যান, একটু দাঁড়ান না, আপনার সাথে তো কিছু কথা ছিল। তো এইভাবে ডাকতে থাকে পেছন থেকে, কিন্তু ওই লোক আর কোনোভাবে দাঁড়ায় না। সে তার সমস্ত শক্তি দিয়ে সমস্ত সাহস দিয়ে দৌড়াতে দৌড়াতে একসময় একটা জায়গায় গিয়ে মানে অজ্ঞান হয়ে পড়ে যান। তো সকালবেলা ওনার জ্ঞান ফিরে তিনি দেখেন একটা পুকুর ঘাটের মধ্যে তিনি পড়ে আছেন এবং চারপাশে অনেক লোক জটলা হয়ে বসে আছে আর কি। তো জ্ঞান ফিরতে তিনি সবাই ওনার কাছে জিজ্ঞেস করতে থাকেন আসলে কি ঘটনা বা উনি কিভাবে এখানে আসলেন। তো তিনি বলেন এরকম এরকম কাহিনী, ওই যে মফিজ ছিল আপনাদের গ্রামের, ওই যে বিলের মাঝখানে বাড়ি ছিল, আমি সেখানে গিয়েছিলাম তার মৃত্যুর খবর দেওয়ার জন্য, কিন্তু এরকম এরকম একটা কাহিনী ঘটে। তো এই কাহিনী বলার পর ওই যে গ্রামবাসী ছিল তারা আর একটা অদ্ভুত ইনফরমেশন দেয়। তারা বলে আসলে মফিজের যে মেয়ে বা মফিজের যে স্ত্রী তারা তো কেউ বেঁচে নাই, কারণ যুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানিরা সেই বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং সে বাড়ির মধ্যে মানে বদ্ধ অবস্থায় সে মা মেয়েও মারা যায়। তো এই ঘটনা বা এই কাহিনীগুলো শোনার পর ওনার আসলে বুঝতে বাকি থাকে না এতক্ষণ ওনার সাথে যা ঘটেছিল, যে ঘটনাগুলো ঘটতেছিল সেটা আসলে কোনোভাবেই স্বাভাবিক না এবং পুরোটাই বলা যায় অস্বাভাবিক। তো উনি আর কিছু বলেন না, কারণ একে তো উনি ওনার সহযোদ্ধাকে হারিয়েছিলেন, সেটা শোক, তার উপর ওনার পরিবারের সাথে এরকম একটা করুণ পরিণতি হয়েছিল সেটা জেনে মানে ওনার ভয়ের চেয়েও সেই মুহূর্তে মানে মনটা আরও বেশি খারাপ হয়ে যায়। যাই হোক, পরবর্তীতে তিনি চলে আসেন নিজের গ্রামে এবং এই ছিল ওনার লাইফে ঘটা এবং বলা যায় সত্যিকার একটা অভিজ্ঞতা। এই কাহিনীটি বংশ পরম্পরায় বা ওই যে আমাকে শেয়ার করেছেন তিনি শুনেছেন তার আঙ্কেলের কাছ থেকে, এবং তার আঙ্কেল হয়তো সে সময়কালে ছোট ছিলেন এবং হয়তো তার বাবাদের কাছ থেকে শুনেছেন আর কি। তো চেষ্টা করলাম আপনাদের কাছে দুটো পুরনো দিনের বা অনেক সময় আগের দুটো ভৌতিক অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনারা এই দুইটা কাহিনী বা অভিজ্ঞতা খুব পছন্দ করেছেন। আপনারা কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের, এবং আমি সেই সাথে বিদায় নিব আজকের মতো। আমাদের এপিসোড এখানেই শেষ হবে, তবে যাওয়ার আগে আপনাদের কাছে সেই রিকোয়েস্ট আবারও আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এখনই যদি করে না থাকুন, আর করলে তো অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, এবং লাইক বাটনে হিট করুন যদি এখনও না করে থাকুন আর কি। আর ফিডব্যাক দিয়ে জানাবেন আপনাদের কী ধরনের ঘটনা ভালো লাগে এবং কোন ধরনের কাহিনী আপনারা শুনতে পছন্দ করেন। তো আমি চলে যাব, আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী এপিসোডে আমি আরও কিছু কাহিনী নিয়ে আসব। তবে একটা জিনিস আমি চিন্তা করতেছি, আমি প্রতি বৃহস্পতিবার এবং শনিবারের পাশাপাশি মাঝে মধ্যে আপনাদের জন্য ছোটোখাটো কিছু কাহিনী আমি শেয়ার করব এবং সেগুলা হয়তো ভিন্ন কোনো একটা দিনে আমি আপনাদের জন্য আপলোড করে দিব। তো আপনারা যদি এরকম কাহিনী আরও শুনতে চান আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আমি বৃহস্পতিবার এবং শনিবারের পাশাপাশি আরও কাহিনী শেয়ার করব কিনা, মানে আরও এপিসোড বা আরও ভিডিও আপলোড করব কিনা সেটা আপনারা জানিয়ে দিবেন। তো আপনারা যদি জানান আমি সেই ফিডব্যাক অনুযায়ী চেষ্টা করব আপনাদের জন্য ছোট ছোট কিছু কাহিনী শেয়ার করার, কারণ আমি মূলত আমার এপিসোডে চেষ্টা করি বড় কাহিনীগুলো শেয়ার করার যাতে লম্বা সময় ধরে আপনারা শুনতে পান। তো অনেক সময় দেখা যায় সেক্ষেত্রে ছোট ছোট কিছু কাহিনী যারা আমাদের লিসেনাররা আমাদের পাঠিয়ে থাকেন আর কি, ওগুলা বাদ পড়ে যায় বা ওগুলা সিলেক্ট করা হয় না। তো আমি এখন থেকে চেষ্টা করব ওইরকম ছোট ছোট কিছু কাহিনী মানে 5-10 মিনিটের আপনাদের সাথে শেয়ার করার। তো আপনারা জানাবেন এবং সবাই ভালো থাকবেন। পরবর্তী এপিসোডে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনারা শুনতে থাকুন আমাদের ভৌতিকের বিগত এপিসোডগুলো। আমাদের নতুন যে এপিসোড আসবে সেটার জন্য অপেক্ষা করতে থাকুন এবং বেশি বেশি ভৌতিককে সাপোর্ট দিতে থাকুন। আমি চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।